আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের টেস্ট এক্সাম ফাইনাল সাজেশন ক্লাসে। তো তোমরা জানো যে তোমাদের অলরেডি যেই এফআরবি ক্লাসেরগুলো শেষ হলো এবং তোমাদের জন্য আজকে আমরা নিয়ে এলাম হচ্ছে সাজেশন ক্লাস। তোমরা জানো যে এই মাসেই হচ্ছে তোমাদের হচ্ছে টেস্ট পরীক্ষা আরম্ভ হবে। তো এখন টেস্ট পরীক্ষার জন্য হচ্ছে সিলেবাসটা অনেক বড়, তো সিলেবাসটাকে শর্ট করে দেওয়ার জন্যই হচ্ছে আমাদের এই আজকের এই আয়োজন। তো অলরেডি তোমাদেরকে হচ্ছে ইকোনমিক্সের বস আনোয়ার স্যার হচ্ছে তোমাদেরকে সাজেশনটা দিয়ে দিছে। তো এখন হচ্ছে আমি ইমন হোসেন তোমাদেরকে ম্যানেজমেন্টের সাজেশনটা দিব। ওকে, তো কাইন্ডলি সবাই একটু জয়েন হয়ে যাও, আর সবাইকে একটু জয়েন হও এবং মেনশন করে দাও সবাইকে সাজেশনটা পাওয়ার জন্য। একটু একটু কষ্ট করো। সবাই কাইন্ডলি একটু যুক্ত হয়ে যাও, সবাই একটু শেয়ার করে দাও। আচ্ছা, আচ্ছা, তো ম্যানেজমেন্টের হচ্ছে জানো তোমরা যে তোমাদের সেকেন্ড পেপার হচ্ছে 10টা চ্যাপ্টার আছে। এখন 10টা চ্যাপ্টারগুলোর মধ্যে তো হচ্ছে সবগুলোই আসলে পড়তে তো হয়, কিন্তু কিছু কিছু ইম্পর্টেন্ট টপিক আছে যেখান থেকে অবশ্যই হচ্ছে কোয়েশ্চেন আসে। তো কিভাবে কোয়েশ্চেন আসে, কোন কোন টপিকগুলো হচ্ছে ইম্পর্টেন্ট আর কোনগুলো হচ্ছে আমরা সিকিউর জন্য পড়বো, কোন প্রশ্নগুলো অনুধাবনের জন্য পড়বো এবং কোনগুলো হচ্ছে আমরা এমসিকিউর জন্য ফোকাস করব, সেটার জন্যই হচ্ছে আমরা আজকে একটু টুকটাক দেখাই দিব। ওকে, তো তোমরা এখনও অনেকে জয়েন হও নাই, সবাই একটু কাইন্ডলি জয়েন হয়ে যাও। তোমার কষ্ট হচ্ছে বলতে ভাইয়া, কিসের কষ্ট? ওকে, তোমরা অনেকেই আশা করি যুক্ত হয়ে গেছো। তো আমরা আমাদের ক্লাসটা স্টার্ট করি। সবাই একটু ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দাও পারলে, সবাই একটু নিজেদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দাও। আর আমরা এখন আমাদের ম্যানেজমেন্টের সাজেশনের দিকে মুভ করি। ওকে, তোমরা দেখো আমরা একদম তোমাদের সূচিপত্র দেখেই দেখাই দিব যে কোন টপিকগুলো হচ্ছে তোমরা সূচিপত্রের পড়বা এবং কোনগুলো সরাসরি স্কিপ করবা। প্রথমে দেখো, প্রথম চ্যাপ্টারে আমাদের যেটা ছিল ব্যবস্থাপনার ধারণা। তো তোমরা জানো যে ব্যবস্থাপনার অর্থাৎ ম্যানেজমেন্টের একদম বেসিক জিনিসগুলো হচ্ছে এই চ্যাপ্টারে। তো এই চ্যাপ্টারটা তোমরা কি পড়বা দেখো, এই চ্যাপ্টার থেকে অবশ্যই হচ্ছে তোমরা যে ম্যানেজমেন্টের ধারণা জিনিসটা একটু ভালো করে পড়বা, যে ম্যানেজমেন্ট কি, ম্যানেজমেন্ট কাকে বলে, ঠিক আছে, ব্যবস্থাপনার প্রক্রিয়াটা কিভাবে হয়, ওই জিনিসগুলো একটু এখান থেকে ভালো করে পড়বা। ব্যবস্থাপনার বৈশিষ্ট্যগুলো পড়বা, ব্যবস্থাপনা কেন হচ্ছে লক্ষ্যকেন্দ্রিক, ব্যবস্থাপনা কেন কীভাবে হচ্ছে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে সহায়তা করে, লক্ষ্য অর্জনের জন্য কী কী কাজ করতে হয়, প্রতিষ্ঠানের আসলে লক্ষ্যগুলো কী, ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছে আমাদের বৈশিষ্ট্যের মধ্যে আছে। তারপরে দেখো ব্যবস্থাপনার উৎপত্তি এবং ক্রমবিকাশের যে জিনিসটা আছে, এই জিনিসটা হচ্ছে তোমরা যদি না স্কিপ করো তাহলে ভালো, বাট এমসিকিউর জন্য একটু পড়বা। এখান থেকে আসলে সিকিউ আসে না, এখান থেকে হচ্ছে একটু এমসিকিউ জিনিসগুলো একটু পড়ে নেবা। ওকে, তারপর এখানে আরেকটা জিনিস হচ্ছে উপকরণ। আমরা যে পড়ছিলাম আমাদের ম্যানেজমেন্টের হচ্ছে 6M আছে, ওই 6M মানে 6টা M আছে যেগুলো হচ্ছে আমাদের উপকরণ, ম্যান, মেশিন, ম্যাটেরিয়াল, তারপর হচ্ছে মানি, মার্কেট, মেথড, ওই জিনিসগুলা এটা অবশ্যই একটু পড়ে নেবা। এটা অনুধাবনমূলক প্রশ্নের জন্য প্রয়োজন। তারপর ব্যবস্থাপনার গুরুত্বটা দেখে নেবা। এর বাইরে এখানে আশা করি প্রয়োজন হবে না, সংগঠনের ব্যবস্থাপনা কাজটা যেগুলো পড়বা না। আর এখান থেকে হচ্ছে কি ব্যবস্থাপনার চক্রটা ভালো করে পড়বা, ব্যবস্থাপনার চক্রটা, অর্থাৎ ফার্স্টে আমাদেরকে কী করতে হয়, পরিকল্পনা করতে হয়, তারপরে আমাদেরকে সংগঠন, তারপরে আমাদেরকে কী করতে হয়, কর্মী সংস্থান করতে হয়, তারপরে নেতৃত্ব, তারপরে নির্দেশনা, এরপর হচ্ছে আমাদেরকে সমন্বয় সাধন, তারপর হচ্ছে আমাদেরকে কী করতে হয়, নিয়ন্ত্রণ করতে হয়। এই যে ওভারঅল প্রসেসটা ব্যবস্থাপনার একটা স্টেপ পার করার পর, অর্থাৎ একটা কমপ্লিট করার পর দেন আরেকটা, এরপরে আরেকটা স্টার্ট হয়, তারপর সর্বশেষ নিয়ন্ত্রণের মাধ্যমে শেষ হয়, এরপর আবার কী হয়ে যায়, নতুন করে আবার পরিকল্পনা করতে হয়। এই ব্যবস্থাপনার চক্রটা তোমরা একটু ভালো করে পড়বা। ওকে, তারপরে আর কি আছে, তারপর হচ্ছে তোমরা দেখবা হচ্ছে তোমাদের ব্যবস্থাপনার স্তর। ব্যবস্থাপনায় আসলে 3টা স্তর আছে, যেমন উচ্চ পর্যায়ের ব্যবস্থাপক, তারপর মধ্য পর্যায়ে, তারপর হচ্ছে কি নিম্ন পর্যায়ে। যেমন উচ্চ পর্যায়ের ব্যবস্থাপক কারা, নিম্ন পর্যায়ের ব্যবস্থাপকের কাজ কী, তারপর হচ্ছে মনে করো মধ্য ব্যবস্থাপকের কাজ কিভাবে হচ্ছে সমন্বয়ের সাথে জড়িত, এই জিনিসগুলো একটু ভালো করে বুঝিয়ে বুঝিয়ে পড়ার ট্রাই করবা। তারপরে আরেকটা কোয়েশ্চেন এখান থেকে পাবা যে
উচ্চ পর্যায়ের ব্যবস্থাপকদেরকে প্রশাসন বলা হয় কেন, বা প্রশাসন এবং ব্যবস্থাপনার মধ্যে পার্থক্য কী, এই টাইপের কোয়েশ্চেনগুলো একটু ভালো করে পড়বা। ঠিক আছে। আর ব্যবস্থাপনা সর্বজনীন না, আরেকটা ব্যবস্থাপনা পেশা কিনা, এগুলো হচ্ছে অনুধাবনমূলকের জন্য পড়বা। ঠিক আছে। তাহলে প্রথম অধ্যায়ে আমরা কী কী পড়বো বলছি। প্রথম অধ্যায়ে হচ্ছে আমাদের ব্যবস্থাপনা কাকে বলে, ব্যবস্থাপনা কাকে বলে, তারপর হচ্ছে আমাদের ব্যবস্থাপনার বৈশিষ্ট্যগুলো কী কী, আর উৎপত্তি ও ক্রমবিকাশগুলো আমরা এমসিকিউর জন্য পড়বো, এখানে খুব একটা প্রয়োজন নাই। আর এরপর হচ্ছে আমরা উপকরণগুলো পড়বো, যে 6M যেগুলো, ওইগুলো ভালো করে পড়বো। তারপর হচ্ছে আমাদের গুরুত্বটা একটু দেখে নেব। দেন হচ্ছে আমাদের কি ব্যবস্থাপনার চক্র, অর্থাৎ পরিকল্পনা, কর্মসংস্থান, নিয়ন্ত্রণ, ওই যে চক্রটা, ওইটা। ওকে। না, এখন হচ্ছে ম্যানেজমেন্ট, এটা হচ্ছে ম্যানেজমেন্টের সাজেশন ক্লাস। পৌরনীতিটা হয়তো তোমাদের পরে দিবে, পৌরনীতিটা হচ্ছে আগামীকালকে। এখন এটা হচ্ছে ম্যানেজমেন্ট, একটু মনোযোগ দাও যারা হচ্ছে কমার্সের স্টুডেন্ট আছো। ম্যানেজমেন্ট তোমাদের হচ্ছে, তোমরা জানো যে ম্যানেজমেন্ট হচ্ছে একটু থিওরিটিক্যাল সাবজেক্ট, এটা তো হচ্ছে পড়ার আসলে অনেক বেশি, তো পড়াটা একটু শর্ট করে দেওয়ার জন্যই হচ্ছে আমাদের এই আয়োজনটা। ওকে, তাহলে প্রথম অধ্যায়ে হচ্ছে তোমাদের এই টপিকগুলো একটু ভালো করে পড়লে চলবে। এরপর হচ্ছে কি আমাদের ব্যবস্থাপনার নীতি। আমরা জানি যে এখানে হচ্ছে আমাদের ব্যবস্থাপনার নীতি টপিকের মধ্যে অনেকগুলো নীতি আছে। হ্যাঁ, তো এর মধ্যে হেনরি ফিওলের যে 14 নীতি, ওইটাই হচ্ছে জনপ্রিয় বেশি। আর এখানে হচ্ছে তোমরা আগে হচ্ছে দেখো ব্যবস্থাপনা নীতির ধারণা কেন, নীতিটা আর আদর্শ নীতি অনুসরণ করলে ব্যবস্থাপনা কি ইফেক্টিভ হয় কিনা, এই জিনিসগুলো এমনি রিডিং পড়ার মতো পড়ে যাবা। ওকে, সিকিউ টাচ করার জন্য হচ্ছে তোমরা এখানেই দেখবা যে ব্যবস্থাপনার মূল নীতিগুলা। ব্যবস্থাপনার তো অনেকগুলো মূল নীতি আছে না, যেমন মনে করো কার্য বিভাজন নীতি, দায়িত্ব কর্তৃত্ব সমতাকরণের নীতি, তারপর হচ্ছে জোড়াময় শিকল নীতি, তারপর হচ্ছে মনে করো তোমার কেন্দ্রীয়করণ বিকেন্দ্রীয়করণ নীতি। এই জিনিসগুলো কিন্তু পরীক্ষায় প্রশ্নে বেশি আসে। তো তোমার 14 নীতি সবগুলোই হচ্ছে ভালো করে একটু মুখস্থ করে ফেলবা। যেমন কার্য বিভাজনের নীতিটা বেশি আসে, তারপর জোড়াময় শিকল নীতিটা বেশি আসে, তারপর হচ্ছে মনে করো আদর্শৈক্য নির্দেশনার ঐক্য, এগুলো কনফিউজিং জিনিস, এগুলো বেশি আসে। যেমন কীরকম, তোমাকে প্রশ্ন বলবে যে একজন কর্মী, সে হচ্ছে মানে মনে করো একজন হচ্ছে জুনিয়র অফিসার, এখন তাকে হচ্ছে সিনিয়র অফিসার বলতেছে এই কাজ করো, আবার আরেকজন অফিসার বলতেছে এই কাজ করো। এখন তার বেলায় এখানে ম্যানেজমেন্টের কোন নীতির কী হয়েছে, লঙ্ঘন হয়েছে? তো এটা কোন নীতি? কারণ আমরা জানি একজন কর্মীর আদেশদাতা হবে একজন মাত্র ব্যক্তি। ঠিক আছে, তার মানে কি আদর্শের ঐক্যর একটা নীতি আছে। তো এখানে তাকে আদেশ দিয়ে ফেলছে দুইজন, একজন দেওয়ার জায়গায় দুইজন তাকে আদেশ দিয়ে ফেলছে, অর্থাৎ এখানে কি আদর্শের নীতিটা কি হয়েছে, লঙ্ঘন হয়েছে। তো এরকম করে তোমার প্রশ্নটা সিকিউগুলো সাজাবে। আবার মনে করো এরকম প্রশ্ন আসবে যে একজন ব্যক্তিকে, আমি একটু তোমাদেরকে ধরাই দিই যে মানে সিকিউগুলো কীভাবে আসতে পারে। তারপরে মনে করো তোমাকে বলবে যে একজন ব্যক্তি হচ্ছে প্রতিষ্ঠানের জন্য কাজ করে, হ্যাঁ, এখন তার ব্যক্তিগত স্বার্থকেও সে হচ্ছে কি করে, মানে প্রাধান্য দেয় না, না দিয়েও প্রতিষ্ঠানের স্বার্থে কাজ করে, তাহলে সে কোন নীতির অবলম্বন করছে বা অনুসরণ করছে? তাহলে ওই একটা যে নীতি আছে যে সাধারণ স্বার্থে ব্যক্তিগত স্বার্থ জলাঞ্জলি, ওইরকম একটা নীতি আছে না, ওই নীতির এখানে অবলম্বন করছে। কিভাবে? কারণ হচ্ছে সে কি করছে, কারণ হচ্ছে সে নিজের ব্যক্তিগত স্বার্থটা প্রতিষ্ঠানের স্বার্থের কি রাখছে, নিচে রাখছে, অর্থাৎ নিজের ব্যক্তিগত স্বার্থটা বিসর্জন দিছে প্রতিষ্ঠানের কারণে। তো এটা সাজাই লিখবা কীভাবে? ফার্স্টে লিখবা যে এই নীতির অবলম্বন করছে বা এই নীতির লঙ্ঘন করছে, এরপরে লিখবা যে ওই নীতিটা সম্পর্কে লিখবা। যদি আদর্শ ঐক্যের নীতি হয় বা হচ্ছে মনে করো সাধারণ স্বার্থে ব্যক্তিগত স্বার্থ জলাঞ্জলের নীতি হয়, ওই জিনিসগুলো একটু ডিসক্রাইবলি লিখবা। লিখে তারপরে এবার উদ্দীপকের সাথে মিল রেখে রিলেট করে রেখার ট্রাই করবা। ঠিক আছে, তাহলে এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে মূলনীতিগুলো। ঠিক আছে, তোমাদেরকে রুটিনটা প্রোভাইড করা হবে, কোন দিন কোন সাজেশন দেওয়া হবে, রুটিনটা অলরেডি হয়তো প্রোভাইড করা হয়েছে, তো আরেকবার প্রয়োজনে আমরা আবার দিয়ে দিব, সমস্যা নেই। তো আপাতত একটু মনোযোগ দিয়ে ক্লাস করো, কোন দিন কখন কোন কোন সাজেশন নিয়ে আসবো এটা তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। ওকে, এরপরে দেখো এই যে আরেকটা জিনিস হচ্ছে, দেখো এখানে এটা খ নাম্বারের জন্য আসে যে আদেশের ঐক্য এবং নির্দেশনার ঐক্যের মধ্যে পার্থক্য, এটা বেশি আসে। তো এটা কীরকম? আদেশের ঐক্য মানে হচ্ছে একজন কর্মীর আদেশদাতা হবে একজন, মানে এ বি দুইজনে মিলে একজনকে একসাথে অর্ডার করলে হবে না, এটা হচ্ছে আদর্শ নীতির বহির্ভূত। আর নির্দেশনার ঐক্য মানে হচ্ছে মনে করো তোমার উপরে যে হচ্ছে সিনিয়র অফিসার, ও তোমাকে একটা অর্ডার করছে, তো একটা অর্ডার করার পর মানে ফার্স্টে বললো পদ্ধতি এটা অবলম্বন করো, একটু পরে এসে আবার বললো যে না পদ্ধতি আরেকটা অবলম্বন করো। অর্থাৎ
প্রথমের অর্ডারের সাথে পরবর্তী অর্ডারটার মিল নেই, মানে প্রথমে তোমাকে যে কমান্ডটা দিছে পরবর্তীতে এসে আরেকটা কমান্ড দিচ্ছে, অর্থাৎ একটা নির্দেশের সাথে একটা নির্দেশের মিল নাই। ওইটা হচ্ছে কি মানে নির্দেশনার ঐক্যের খেলাফ। ঠিক আছে, তো নির্দেশনার ঐক্য মানে হচ্ছে পূর্ববর্তী নির্দেশের সাথে মিল রেখেই পরবর্তী নির্দেশ দেওয়া। বুঝা গেছে? আদেশের ঐক্য মানে হচ্ছে একজনের আদেশ দিতে হবে একজন, আর নির্দেশনা মানে হচ্ছে একজন তো অর্ডার করবেই, ওই অর্ডারটা আগে যেই অর্ডার করছিল ওইটার সাথে মিল রেখে করবে। ঠিক আছে, তো এটা গেল হচ্ছে আমাদের নির্দেশনার ঐক্য। ওকে, এরপর হচ্ছে কি দেখো, এখানে হচ্ছে তোমাদের FW টেইলর এবং হেনরি ফিওলের জীবন বৃত্তান্তগুলো দেওয়া আছে, ওইগুলো তোমাদের অবশ্যই এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। FW টেইলর কোন প্রতিষ্ঠানে জব করছে বা বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক কে, তারপরে বলবে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক হচ্ছে কি FW টেইলর, আবার বলবে হচ্ছে কি হেনরি ফিওলকে, হেনরি ফিওল হচ্ছে আধুনিক ব্যবস্থাপনার জনক, তারপর ওদের জন্ম মৃত্যুর সালগুলো, তারপরে কখন হচ্ছে এই প্রতিষ্ঠানে জয়েন করছে, তারপরে FW টেইলর যে চারটা বৈজ্ঞানিক যে চারটা বৈশিষ্ট্যের কথা বলছে ওই জিনিসগুলো একটু পড়ে নিবা। তাহলে সেকেন্ড চ্যাপ্টারে হচ্ছে তোমাদের মূলত হচ্ছে কি এই নীতিগুলো একটু ভালো করে পড়বা, মানে ব্যবস্থাপনার মূল নীতি যেগুলো হেনরি ফিওল প্রদত্ত যে 14টা নীতি আছে এই নীতিগুলো একটু ভালো করে পড়বা, আর অন্যান্য আরও 2-3টা নীতি আছে এগুলো একটু এমনি গুরুত্ব করবা। তারপরে কি বলছি, তারপরে হচ্ছে হেনরি ফিওল সম্পর্কে এবং হচ্ছে কি FW সম্পর্কে তুলনামূলক একটু ভালো করে পড়বা। তারপর হচ্ছে আমাদের ব্যবস্থাপকের ভূমিকা। এখানে ব্যবস্থাপকের ভূমিকা বলতে এখানে ব্যবস্থাপকের কয়েকটা গুণাবলীর কথা বলা হয়েছে, যেমন আন্তঃব্যক্তিক গুণাবলী, তারপর হচ্ছে কি তথ্যমূলক গুণাবলী, তারপর হচ্ছে কি সিদ্ধান্তমূলক গুণাবলী। এই জিনিসগুলো একটু ভালো করে পড়বা। আর আরেকটা বলছি যে কি এটা অলরেডি আমি বলছি যে কি ব্যবস্থাপনা এবং প্রশাসনের মধ্যে পার্থক্য। ব্যবস্থাপনা হচ্ছে কি মধ্য এবং নিম্ন পর্যায়ের ব্যবস্থাপকরা, আর উচ্চ পর্যায়ের যারা ব্যবস্থাপক ওদেরকে বলা হচ্ছে কি প্রশাসন। আর একটু ডিটেলসে পড়বা, এটাও মোটামুটি কোয়েশ্চেনে আসে। ওকে, আর এখানে সিকিউর জন্য কোনটা পড়বা, সিকিউর জন্য হচ্ছে তোমার একত হচ্ছে গুণাবলীটা পড়বা, আর একটা হচ্ছে কি নীতিগুলা পড়বা। ওকে, আর রিডিংয়ের জন্য তো গোত্র MCQর জন্য তো রিডিংগুলো পড়বেই। এবার হচ্ছে আমাদের থার্ড চ্যাপ্টার। তোমরা দেখো ফার্স্ট চ্যাপ্টারে যদি হচ্ছে তোমাদের সিকিউটা একটু ঘুরাই পেঁচাই করতে পারে, তো এটা যদি প্রয়োজন হয় তোমরা স্কিপ করতে পারো, বাট সেকেন্ড চ্যাপ্টারের সিকিউটা মাস্ট করবাই, কারণ এখানে 14টা নীতি থেকেই সিকিউটা মোস্ট প্রবাবলি দিয়ে ফেলবে, হ্যাঁ, বা এখান থেকেই দিবে। ওকে, তো এইটা ছাড়ার কোনো অপশন নাই, এটা অবশ্যই শেষ করবা। সেমভাবে পরিকল্পনা পরিকল্পনা চ্যাপ্টারটা মোটামুটি একটু কঠিন, এটা একটু কঠিন, এখানে বোঝা যায় না যেটা কি একাত্মক পরিকল্পনা নাকি এটা হচ্ছে স্থায়ী পরিকল্পনা, জিনিসটা একটু কনফিউজিং মনে হয়। তো এটা থেকে এটা তোমরা পড়ে যাবা, তো যদি মনে হয় যে না পারো তাহলে হচ্ছে টাচ করবা, আর যদি মনে হয় যে না এটা একটু কঠিন প্রয়োজন হয় তাহলে তোমরা সাজেশন থেকে বাদ দেবা। তো মানে তোমাদের হচ্ছে 10টা তো চ্যাপ্টার, তো 10টা তো সবগুলো পড়তে হয় না। যেমন 1 নম্বর চ্যাপ্টারটা একটু বেসিক পড়বা, সিকিউ এখান থেকে টাচ না করলেও চলবে, বাট 2 নম্বর থেকে করতেই হবে। 3 নম্বরটাও সেম, টাচ না করলেও মানে না করতে পারো, যেহেতু এটা একটু কঠিন। ওকে, এখন দেখি আমরা তৃতীয় অধ্যায় থেকে আমরা কি পড়বো। তৃতীয় অধ্যায় থেকে অবশ্যই পরিকল্পনার বৈশিষ্ট্যগুলো একটু ভালো করে পড়ে নেবা। পরিকল্পনার বৈশিষ্ট্য এবং পরিকল্পনার যেই পরিকল্পনার গুরুত্ব, এই দুটো জিনিস অবশ্যই ভালো করে পড়ে নেবা। পরিকল্পনার গুরুত্ব এবং পরিকল্পনার বৈশিষ্ট্য, এখান থেকে হচ্ছে খ নম্বরের কোয়েশ্চেনগুলো আসলে বা পরিকল্পনার রিলেটেড যে কোনো কোয়েশ্চেন আসলে এই দুটো জিনিস হচ্ছে তোমাদের প্রয়োজন হবে। তারপরে সিকিউর জন্য পড়বা হচ্ছে মূলত এটা পরিকল্পনার প্রকারভেদটা, যেখানে সময় অনুযায়ী, তারপর হচ্ছে তোমার সাংগঠনিক কাঠামো পরিকল্পনা, তারপর হচ্ছে আনুষ্ঠানিক ভিত্তিকে পরিকল্পনা। তো এই জিনিসগুলো হচ্ছে তোমরা পড়বা, যেখানে এটা কি একাত্মক পরিকল্পনা নাকি স্থায়ী পরিকল্পনা, তারপরে এটা কি স্বল্পমেয়াদী পরিকল্পনা নাকি মধ্যমেয়াদী নাকি দীর্ঘমেয়াদী, এই টাইপের কোয়েশ্চেনগুলো তোমরা একটু ভালো করে পড়বা। ঠিক আছে, তোমাকে বলবে যে হচ্ছে মানে একটা গুরুত্বপূর্ণ একটা মানে সমস্যায় পড়ে গেল, তো এখন এই সমস্যার সমাধানের জন্য তাদেরকে পরিকল্পনা করতে হচ্ছে, তাহলে সেটা কোন ধরনের পরিকল্পনা। ঠিক আছে, ওই রকম কোয়েশ্চেনগুলো আসবে। এরপরে দেখো পরিকল্পনার সুবিধা অসুবিধাগুলো দেখে নেবা। তো আরেকটা জিনিস হচ্ছে এখানে এই জিনিসটা একটু ভালো করে পড়বা, সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজনীয়তা না সিদ্ধান্ত গ্রহণের, দেখো আমি দেখাই, সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াটা পড়বা।
সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াটা ভালো করে পড়বা। স্টেপস যেগুলো আছে, যে ফার্স্টে হচ্ছে মনে করো সমস্যা চিহ্নিতকরণ, তারপর হচ্ছে সমস্যাটা সমাধান করার জন্য যে উপায়গুলো, তারপর আবার বিকল্প অনুসন্ধান, বিকল্পগুলো আবার যাচাই বাছাই করা, তারপরে উত্তম বিকল্প গ্রহণ, এই স্টেপসটা একটু ভালো করে পড়ে নেবা। এটা একটু ইম্পর্টেন্ট, এটা একটু ভালো করে পড়ে নেবা। ঠিক আছে, এখান থেকেও একটু আসতে পারে। হ্যাঁ, এই কোয়েশনটাও আসে প্রায় সময়, দেখা যায় যে হচ্ছে বা সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াটা থেকে চলে আসে। মানে আর মানে পরিকল্পনার মধ্যে ব্যবস্থাপনার মধ্যে প্রশ্নটা আসে কীরকম, মানে মনে করো এরকম সার্কেল দিয়ে মনে করো 1 আছে 2 আছে, মানে পরিকল্পনা দেওয়া আছে, তারপর হচ্ছে সংগঠন দেওয়া আছে, কর্মসংস্থান দেওয়া আছে। 4 নম্বরে গিয়ে মনে করে কিছু নেই, কোয়েশ্চেন মানে মনে করো তারপরে বলে যে ওই উল্লেখিত কোয়েশ্চেন মার্কে কী হবে। সেম টাইপের এখানে হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াতেও আসে, যে তোমাকে হচ্ছে স্টেপসগুলো বলা থাকবে, 1 দিল, 2 দিল, 3 দিল, 4 নম্বরে গিয়ে বলে যে 4 নম্বর স্টেপটা কী হবে। ঠিক আছে, এরকম প্রশ্নগুলো আসে। তাহলে হচ্ছে আমাদের তৃতীয় অধ্যায়টাও এরকম এইখানে শেষ। এবার আসো সংগঠনটাও হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকে হচ্ছে সিকিউ অবশ্যই আসবে এবং অবশ্যই তোমরা টাচ করার ট্রাই করবা। ওকে, অধ্যায় 4 যেটা, সেটা হচ্ছে কি সংগঠন। আচ্ছা, ঠিক আছে, ওকে। তারপর দেখো সংগঠিতকরণের মধ্যে তোমরা অবশ্যই পড়বা হচ্ছে আদর্শ সংগঠনের বৈশিষ্ট্য, আদর্শ সংগঠনের গুরুত্ব। এরপর এখানে 5 রকমের সংগঠনের কথা বলা হয়েছে। একটা কি, এখানে 5 রকমের সংগঠনগুলো কি কি, একটা হচ্ছে কি সরল রৈখিক, তারপর হচ্ছে সরল রৈখিক পদস্থ, তারপর হচ্ছে আমাদের কি কমিটি, তারপর হচ্ছে ম্যাট্রিক্স, এরপর হচ্ছে আমাদের কি কার্যভিত্তিক। অর্থাৎ 5 টাইপের, সরল রৈখিক পদস্থ, তারপর হচ্ছে কি কার্যভিত্তিক, তারপর ম্যাট্রিক্স এবং কমিটি। এই 5টার সুবিধা অসুবিধা সহ তোমরা একটু ভালো করে শিখে নেবা। বেশি ফোকাস করবো হচ্ছে সরল রৈখিক, তারপর হচ্ছে সরল রৈখিক পদস্থ এবং কার্যভিত্তিক, এই 3টার থেকে একটু সিকিউর জন্য পড়বা। তারপর ম্যাট্রিক্স এবং কমিটি যেগুলো আছে এগুলো একটু খ নাম্বারের জন্য, অর্থাৎ অনুধাবনমূলক কোয়েশনের জন্য পড়বা। ওকে, তাহলে এটা গেল আমাদের সরল রৈখিক এবং আরেকটা জিনিস হচ্ছে এখানে আরেকটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে কি তোমাদের সংগঠন কাঠামো প্রণয়নের বিবেচ্য বিষয়, মানে কোন কোন জিনিসগুলো হচ্ছে সংগঠন কাঠামোতে বেশি প্রয়োজন। আর এখানে কোয়েশ্চেনটা কীরকম আসতে পারে দেখো, কোয়েশ্চেনটা তোমাকে বলবে যে ফার্স্ট অফ অল বলবে যে প্রতিষ্ঠানের প্রথমে হচ্ছে মহাব্যবস্থাপক, তারপর হচ্ছে মনে করো বিক্রয় ব্যবস্থাপক, এর আন্ডারে হচ্ছে অফিসার, এরপরে হচ্ছে মনে করো জুনিয়র অফিসার, এরকম একটা ফ্লো, যেখানে মানে কি চেইন অফ কমান্ডের মতো একজনের পর একজন, একজনের পর একজন। ওকে, তো এরকম যখন থাকে ওটা হচ্ছে কি, ওটা হচ্ছে সরল রৈখিক। মানে আমি একটু দেখাই, দেখো যেমন মনে করো এখানে একজন, এর নিচে হচ্ছে মনে করো এখানে একজন, এরপরে হচ্ছে এখানে একজন, অর্থাৎ চেইন অফ কমান্ডের পর একজনের পর একজন এরকম। এটা কোন ধরনের সংগঠন, প্রশ্ন আসবে, এটা কোন ধরনের সংগঠন, এটা হচ্ছে সরলরৈখিক সংগঠন। আবার সেম জিনিসটা যখন এরকম দিয়ে একজন এখানে দিয়ে বলবে হচ্ছে এ হচ্ছে উপদেষ্টা, এ হচ্ছে কি উপদেষ্টা, তো যখন এরকম একজনের পাশাপাশি আরেকজন দিয়ে বলবে উপদেষ্টা, তখন এটা এখন পরবর্তীতে কোন ধরনের সংগঠন হয়ে গেল, ঠিক আছে, তখন এটা সরলরৈখিক ও পদস্থ সংগঠন হয়ে গেছে। ঠিক আছে, এরপরে আবার এরকম প্রশ্ন আসতে পারে যে মনে করুন একজন মহাব্যবস্থাপক বা হচ্ছে যে হচ্ছে মেইন মালিক, সে কী করলো, তার প্রতিষ্ঠানকে বিভিন্ন ভাগে ভাগ করলো। ওকে, প্রতিষ্ঠানকে হচ্ছে ক্রয় বিভাগ আলাদা করলো, বিক্রয় বিভাগ, বিপণন বিভাগ, উৎপাদন বিভাগ, সব আলাদা আলাদা করে ফেললো। তো আলাদা আলাদা করার ফলে এটা কোন ধরনের সংগঠন, তাহলে এটা হচ্ছে কি কার্যভিত্তিক সংগঠন। এইভাবেই হচ্ছে তোমাদের কোয়েশ্চেনগুলো আসবে। আর তোমাদের জন্য ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট, তোমরা অলরেডি জানো যে আমাদের এফআরবি, তোমরা অনেকেই হচ্ছে ক্লাসগুলো করেছিলে, যে এফআরবি ব্যাচে হচ্ছে আমরা আমাদের ফাইনাল রিভিশন ব্যাচে টানা 1 মাস পর্যন্ত প্রতিদিনই 2 ঘন্টা পর্যন্ত তোমাদের ক্লাস নিয়েছিলাম, যেখানে হচ্ছে তোমরা একটা অ্যাটলিস্ট আমাদের সম্পর্কে হচ্ছে বেসিক ধারণা পেয়ে গেছো, আমরা কীভাবে ক্লাস নিই এবং কীভাবে হচ্ছে তোমরা আমাদের জিনিসগুলো বুঝো। তো সেই ব্যাচেই হচ্ছে এখন 1 মাস তো তোমাদেরকে ফ্রি দিছিলাম, এখন হচ্ছে আমাদের হচ্ছে পেইড ব্যাচ এটা। তো পেইড এখানে এখন পর্যন্ত আগামী 10 তারিখ পর্যন্ত যারা ভর্তি হবে তাদের জন্য যে কোর্সটা আমাদের 5,000-এর, সেটা 2,000 টাকায় হচ্ছে পাওয়া যাচ্ছে। তো তোমরা দ্রুত যোগাযোগ করবে, এটা সীমিত সময়ের অফার, একটু তাড়াতাড়ি কন্ট্যাক্ট করবে। ওকে, এখন হচ্ছে আমরা চলে যাই কর্মসংস্থান। তো তোমরা কি এই পর্যন্ত জিনিসগুলো কি বুঝতেছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওকে ভাইয়া, এই পর্যন্ত কি বুঝা গেছে? ওকে, এখন দেখো এরপর হচ্ছে আমাদের সংগঠন থেকে তো বললাম, সংগঠন থেকে কীরকম কোয়েশ্চেন আসতে পারে, ওই রকম এটা কোন ধরনের সংগঠন।
ওকে, আবার খ নাম্বারে হচ্ছে বেশিরভাগ আসে অনুধাবনমূলকের প্রশ্নে, যে এটা মনে করো ম্যাট্রিক্স সংগঠন বলতে কি বোঝায়, কমিটি সংগঠন বলতে কি বোঝায়, এই জিনিসগুলা। আর খ নাম্বারে আরও কিছু বেসিক কোয়েশ্চেন আসে, যেমন মনে করো যে দ্বৈত কর্তৃত্ব হয় কোন ধরনের সংগঠনে, ঠিক আছে। তারপর আবার এমন হয় যে উপদেষ্টাদের উপেক্ষা হয় কিভাবে বা কেন হয়, এই জিনিসগুলো হচ্ছে খ নাম্বারের জন্য তোমরা একটু ক্লিয়ার করে নিবা। এরপরে হচ্ছে আমাদের 5 নাম্বার চ্যাপ্টার, সেটা হচ্ছে কি কর্মী সংস্থান। তো কর্মী সংস্থান মানে কি? কর্মী সংস্থান মানে হচ্ছে প্রতিষ্ঠানের জন্য কর্মী আনা, মানে কর্মী সংগ্রহ করা, সেখান থেকে নির্বাচন করা, তারপর সেগুলোকে নিয়োগ করা, হ্যাঁ, তাদেরকে নিয়োগ করে এবং তাদেরকে কী করা, প্রশিক্ষণের ব্যবস্থা করে দেওয়া, এটা হচ্ছে কর্মী সংস্থান। এখন কর্মী সংস্থানের চ্যাপ্টারটাও কিন্তু বড়। এখান থেকে কী কী পড়বো দেখো, এখান থেকে অবশ্যই তোমাদেরকে পড়তে হবে যে কর্মী সংস্থানের ধারণাটা একটু ভালো করে পড়বা, আর মানব সম্পদ ব্যবস্থাপনার ধারণাটা পড়বা। আর কর্মী সংস্থান কেন গুরুত্বপূর্ণ? কারণ একটা প্রতিষ্ঠানের হচ্ছে কি একমাত্র মানবীয় উপাদান হচ্ছে কি কর্মী। তো কর্মীরাই হচ্ছে তার প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য কি করে থাকে, কাজ করে থাকে। তো ওরা হচ্ছে মোস্ট গুরুত্বপূর্ণ। তো কেন গুরুত্বপূর্ণ আর একটু ভালো করে এই জিনিসটা পড়বা। এবার প্রক্রিয়াটা তো কি, যে ফার্স্টে হচ্ছে কি করতে হয়, সংগ্রহ করতে হয়, তারপর নির্বাচন করতে হয়, তারপর নিয়োগ করতে হয়, এরপরে আসে কি প্রশিক্ষণ নেওয়া। তো উৎস যে ফার্স্টে আমরা যে সংগ্রহ করার জন্য তো আবার 2 রকমের উৎস আছে। একটা হচ্ছে কি অভ্যন্তরীণ উৎস, একটা হচ্ছে কি বাহ্যিক উৎস। এখান থেকে তোমরা অবশ্যই এখান থেকে ভালো করে পড়বা এই উৎসটা, এখান থেকে সিকিউটা বেশি আসে। এখান থেকে পড়বা কি, এখান থেকে পড়বা হচ্ছে এটা কোন ধরনের উৎস। মানে তোমাকে প্রশ্ন বলবে যে একটা প্রতিষ্ঠানে খালি শূন্য যে পদগুলো আছে, শূন্য পদ পূরণ করার জন্য তারা কি করলো, পেপারে বিজ্ঞাপন দিল, বা হচ্ছে একটা নিউজে হচ্ছে কি করলো, পাবলিশ করলো যে অমুক পোস্টের জন্য অমুক প্রার্থী প্রয়োজন। তো এখন এটা তারা যে হচ্ছে বাইরে বিজ্ঞাপন দিল, তাহলে এটা কোন উৎস? ঠিক আছে, এরকম প্রশ্ন আসবে। সেটা হচ্ছে কি বাহ্যিক উৎস। তো এবার প্রশ্ন আসবে কীরকম, মানে ঘ নাম্বারের প্রশ্ন কীরকম আসবে, বলবে যে ওই বাহ্যিক উৎস দেওয়ার ফলে এটাতে কি সুবিধা হয়েছে নাকি অসুবিধা হয়েছে, বা একটু রিলেট করে প্রশ্নের সাথে একটু রিলেট করে বলবে যে এটা হচ্ছে বাহ্যিক উৎস দিনে নিলে হচ্ছে ভালো, তোমার মতামতে যুক্তি দাও, এরকম প্রশ্ন আসবে। তো এখানে অসুবিধাগুলো অবশ্যই পড়তে হবে। যেমন বেসিক কিছু সুবিধা অসুবিধা যদি আমি বলি, যেমন যদি তুমি অভ্যন্তরীণ উৎস থেকে হচ্ছে কর্মী সংগ্রহ করো, তাহলে কর্মীদের কি বাড়বে, মনোবল বাড়বে, কর্মীরা লয়াল থাকবে, তোমার প্রতিষ্ঠানের প্রতি লয়াল থাকবে। তারপর হচ্ছে তোমার প্রতিষ্ঠানের প্রতি তাদের আর তোমার হচ্ছে কি কস্টিং কমে যাবে। তুমি যদি প্রতিষ্ঠানের ভেতর থেকেই কর্মী নাও, তো তোমার কস্টিং কমে যাবে, তারপর হচ্ছে তোমার সময় বেঁচে যাবে, ঠিক আছে। সেইমভাবে আবার কিছু অসুবিধা আছে। তো অসুবিধাগুলো কী কী, কর্মী যদি তুমি তোমার প্রতিষ্ঠান থেকে নাও, মাঝে মাঝে অযোগ্য কর্মী নির্বাচিত হয়, তারপরে শ্রমিক সংঘ বা হচ্ছে কর্মচারী সংঘ ওদের সুপারিশের ভিত্তিতে কর্মীত হয়, হ্যাঁ, যেটা হচ্ছে সমস্যা। আর কি হয়, নতুন মেধার আসার যে ওইটা রোধ হয়ে যায়। তো এগুলো হচ্ছে বেসিক ডিফারেন্স। সেমভাবে হচ্ছে তোমার বাহ্যিক উৎসের মধ্যেও কিছু কি আছে, সুবিধা আছে অসুবিধা আছে, ওই জিনিসগুলো তোমরা একটু ভালো করে পড়ে নেবা। তো এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, উৎসটা একটু ভালো করে পড়বা। তো কোনটার বেলায় সুবিধা কী, কোনটার বেলায় অসুবিধা কী, ওটা পড়ে নেবা। তারপর হচ্ছে এবার নির্বাচনটাও একটু বড় প্রক্রিয়া। তোমাদের কর্মী নির্বাচনটাও একটু বড় একটা পদ্ধতি। নির্বাচনের ক্ষেত্রে কী করতে হয়, কর্মীদেরকে ফার্স্টে হচ্ছে কী করতে হয়, আবেদন সংগ্রহ করা, তারপর ওই আবেদন অনুযায়ী তাদেরকে আবার কি করা, নিযুক্তি পরীক্ষা নেওয়া, মানে লিখিত পরীক্ষা, এমসিকিউ পরীক্ষা, ভাইভা পরীক্ষা এগুলো নেওয়া। হচ্ছে তাদেরকে আবার কি করা, ব্যক্তিগত তথ্য অনুসন্ধান করে, ডাক্তারের রিপোর্ট দেখে তারপরে হচ্ছে নির্বাচন করা। এই যে স্টেপটা বললাম, স্টেপটাই ভালো করে পড়বা। নির্বাচনের মধ্যে হচ্ছে স্টেপটা ভালো করে পড়বা, যে ফার্স্টে এইটা, তারপরে এটা, তারপরে এটা, ঠিক আছে। স্টেপটা এখানে ভালো করে পড়বা, এটাই মেন। তারপরে চলে যাবো হচ্ছে কর্মী নিয়োগে। নির্বাচন তো শেষ, নির্বাচন করে ফেলার পর তারপর তাকে হচ্ছে কি করবা, কর্মীকে নিয়োগ করবা। তো নিয়োগ আবার 2 রকমের, প্রাথমিকভাবে নিয়োগ করতে পারো, আবার হচ্ছে কি চূড়ান্তভাবে নিয়োগ করতে পারো, ঠিক আছে। এটা একটু পড়ে নেবা। এরপরে এটা একটু পড়ে নেবা, এটাও একটু ইম্পর্টেন্ট জিনিস, যেখানে হচ্ছে কি পদোন্নতির হচ্ছে এখানে আবার ভিত্তি 3টা আছে। একটা হচ্ছে তোমার জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতি, তারপর হচ্ছে কি যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি, আরেকটা হচ্ছে কি মিক্স, জ্যেষ্ঠ এবং যোগ্যতা 2টার ভিত্তিতে হচ্ছে কি পদোন্নতি, ঠিক আছে। তো এরপরে হচ্ছে তাহলে এই জিনিসটা পড়ে নিবা। আরেকটা জিনিস মোস্ট গুরুত্বপূর্ণ হচ্ছে কি প্রশিক্ষণের গুরুত্বটা। প্রশিক্ষণ আবার এখানে 2 রকমের, একটা হচ্ছে কি কাজের মাধ্যমে প্রশিক্ষণ, একটা হচ্ছে কি কাজের বাহিরে প্রশিক্ষণ। তো কাজের মাধ্যমে প্রশিক্ষণ কোনগুলা, কাজের বাহিরে প্রশিক্ষণ কোনগুলা, এখান থেকে প্রশ্নটা আসে। ওকে, কীরকম আসবে, তোমাকে বলবে যে একজন কর্মী
তাকে হচ্ছে স্থায়ী নিয়োগ প্রত্যাশী, অর্থাৎ তাকে হচ্ছে তোমরা কি প্রতিষ্ঠানে স্থায়ীভাবে নিয়োগ দিবা। তো স্থায়ীভাবে নিয়োগ দেওয়ার জন্য এখন তাকে কি করতেছো, একজন অফিসারের আন্ডারে তাকে তত্ত্বাবধানে রেখে দিছ। তাহলে এটা কোন ধরনের পদ্ধতি? এটা কি কাজের মাধ্যমে প্রশিক্ষণ নাকি কাজের বাহিরে প্রশিক্ষণ? এই টাইপের সিকিউগুলো একটু ভালো করে পড়বা। ওকে, তোমাদের প্রশ্ন এখান থেকে আসবে। তাহলে কর্মী সংস্থান যেটা চ্যাপ্টার, এটাতে হচ্ছে কি কি পড়বা? একত হচ্ছে তোমার কর্মী সংগ্রহের ধারণাটা পড়বা, মানব সম্পদের ধারণাটা পড়বা রিডিং টাইপের করে। মেইন প্রশ্ন হচ্ছে এখান থেকে পড়বা কর্মী সংগ্রহের উৎসটা। তারপরে পড়বা হচ্ছে কর্মী নির্বাচনের পদ্ধতিটা, যে পুরা যে ফ্লোটা ওইটা পড়বা। তারপর হচ্ছে পদোন্নতির ভিত্তিগুলো পড়বা। এরপর হচ্ছে কি অন দ্য জব অফ দ্য জব, মানে কাজের মাধ্যমে এবং কাজের বাইরে যে প্রশিক্ষণের পদ্ধতি জিনিসগুলো ওইগুলা পড়বা। ওকে, তাহলে হচ্ছে আমাদের 5 নাম্বার চ্যাপ্টারটাও শেষ। ওকে, এরপর হচ্ছে আমরা যাব আমাদের অধ্যায় 6-এ। ওকে, অধ্যায় 6। অধ্যায় 6টা হচ্ছে কি? অধ্যায় 6 হচ্ছে নেতৃত্ব। নেতৃত্বের মধ্যে আমরা পড়বো হচ্ছে এখানে দুইটা তিনটাই পড়বো, এর বেশি হচ্ছে আমাদের লাগবে না আশা করি। নেতৃত্বের মধ্যে আমরা সর্বপ্রথম নেতৃত্বের গুরুত্বটা পড়বো, এরপর হচ্ছে কি নেতৃত্বের ধরনটা পড়বো। এই দুটোই হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। আগে আমরা নেতৃত্বের গুরুত্বটা পড়ে ফেলবো, নেতৃত্ব কেন দেয়, নেতৃত্ব কি প্রয়োজন, এই জিনিসগুলো আগে একটু আমরা পড়ে ফেলবো। ওকে, এরপর আমরা পড়বো হচ্ছে আমাদের কি নেতৃত্বের প্রকারভেদ। এখানে নেতৃত্বকে বিভিন্ন ভাগে ভাগ করছে। একত হচ্ছে ক্ষমতার ভিত্তিতে নেতৃত্বকে ভাগ করছে, তারপর হচ্ছে দৃষ্টিভঙ্গি অনুযায়ী, তারপর হচ্ছে প্রেষণার ভিত্তিতে, তারপর হচ্ছে তো এইভাবে হচ্ছে মানে বিভিন্ন ভাগে হচ্ছে নেতৃত্বকে ভাগ করছে। তো তোমরা এখান থেকে মোস্টলি যেগুলো আসে স্বৈরতান্ত্রিক, গণতান্ত্রিক, এই দুটার মধ্যে পার্থক্যটা, অর্থাৎ এটাই বেশি আসে, স্বৈরতান্ত্রিক এবং গণতান্ত্রিকের মধ্যে পার্থক্য। আর লাগামহীন বা হচ্ছে পিতৃসুলভ এই জিনিসগুলো হচ্ছে একটু অনুধাবনমূলক প্রশ্নের মধ্যে বেশি আসে। আর পিতৃসুলভও আসে মাঝে মাঝে হচ্ছে রিটার্নের মধ্যে, মানে ঘতে পিতৃসুলভটা দিয়ে দেয়। তো তোমরা বেসিক কয়েকটা ডিফারেন্স পড়বা, যেমন এই প্রতিষ্ঠানে হচ্ছে কি জবাবদিহি করে কিনা, মানে নেতা জবাবদিহি করে কিনা, কর্মীদের থেকে জবাবদিহিতা নেয় কিনা, সিদ্ধান্ত কি কেন্দ্রীয়করণ নাকি বিকেন্দ্রীয়করণ, তারপর কর্মচারীরা কি আলোচনা করে কিনা, মানে আলোচনা করে কর্মচারীদের কি পরামর্শ নেয় নাকি নেয় না, তারপর হচ্ছে কর্মচারীরা কি নিজের মনে করে নাকি করে না, ওই জিনিসগুলো পড়বা। ওকে, তো এখানে হচ্ছে মেইন জিনিসগুলো এখানে পড়বা। তারপর হচ্ছে তাহলে এগুলো হচ্ছে একদম বেসিক, এগুলো হচ্ছে একদম গুরুত্বপূর্ণ মেইন। তারপরে আরেক কিছু আছে, যেমন এটা কি দৃষ্টিভঙ্গি অনুযায়ী এটা কি কর্মকেন্দ্রিক নাকি কর্মীকেন্দ্রিক, নেতা কি কাজকে বেশি প্রায়োরিটি দেয় নাকি কর্মীকে বেশি প্রায়োরিটি দেয়, ওই জিনিসটা আছে। তো এগুলো একটু ভালো করে পড়বা। এরপরে হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে এখানের সমস্যা, নেতৃত্বের সমস্যা, এই নেতৃত্ব বিকাশের সমস্যা। এখানে নেতৃত্ব বিকাশের সমস্যা, অর্থাৎ এখানে বিভিন্ন টাইপের কিছু সমস্যা থাকতে পারে। যেমন হচ্ছে কিছু ক্ষেত্রে দেখা যায় প্রতিষ্ঠানেরই সমস্যা, ঠিক আছে, আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে নেতার সমস্যা, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় অধস্তনদের সমস্যা, আবার কিছু সমস্যা দেখা যায় যে একদম প্রতিষ্ঠানের বাইরে থেকেও আবির্ভাব হয়। ওকে, তো এটা একটু ভালো করে পড়ে নিবা। তাহলে এই পর্যন্ত হচ্ছে আমাদের কি নেতৃত্ব শেষ। এটা তুমি জানো এখানে আসলে দুইটা পার্ট, একটা হচ্ছে নেতৃত্ব, এরপর হচ্ছে কি নির্দেশনা। নির্দেশনার মধ্যে তোমরা নির্দেশনার ধারণাটা পড়বা, তারপর হচ্ছে উত্তম নির্দেশনার বৈশিষ্ট্য পড়বা, তারপরে হচ্ছে এখানে গুরুত্বটা অবশ্যই পড়ে নিবা। এই পরামর্শমূলক নির্দেশনাটা বেশি আসে, এটা একটু ভালো করে পড়ে নিবা। ওকে, তাহলে হচ্ছে আমাদের নির্দেশনার অর্থাৎ এগুলো পড়ে নিবা। একটু ভালো করে আবার দেখে নাও যে নেতৃত্বের এইগুলো না, নির্দেশনার ধারণাটা দেখবা, তারপর নির্দেশনার বৈশিষ্ট্য, তারপর হচ্ছে কি নির্দেশনার গুরুত্বটা, মানে পরামর্শমূলক নির্দেশনার গুরুত্বটা ভালো করে দেখে নিবা। তাহলে হচ্ছে আমাদের চ্যাপ্টার নাম্বার 6 শেষ। এই বছর প্রেষণার মধ্যে তোমরা ফার্স্টে তো হচ্ছে প্রেষণা চক্রটা দেখবা। ফার্স্ট অফ অল দেখবা হচ্ছে কি প্রেষণা চক্রটা। এই প্রেষণা চক্র অর্থাৎ প্রথমে হচ্ছে মানুষের একটা অভাব থাকে, অভাব থেকে তারপর হচ্ছে কি তাড়না সৃষ্টি হয়, তাড়নার জন্য সে এবার কি লক্ষ্যকেন্দ্রিক কাজ করে বা লক্ষ্যবিমুখী কাজ করে। এরপর হচ্ছে সে কী করে, সে ওটা উদ্দীপক প্রাপ্তি হয়, তারপরে হচ্ছে তার কি সে সন্তুষ্ট হয়, সন্তুষ্ট হলে আবার ওই প্রথম নতুন আরেকটা অভাবের সৃষ্টি হয়। এই প্রসেসটা একটু ভালো করে পড়বা। তারপর পেশনা কেন গুরুত্বপূর্ণ, প্রতিষ্ঠানের একমাত্র যেটা মানবীয় উপাদান সেটা হচ্ছে কি মানুষ, ওই মানুষকে ঘিরেই হচ্ছে কি করা প্রেষণাগার, ঠিক আছে, যেটা স্যাটিসফাইড না হলে তোমার লক্ষ্যটা অর্জন করতে পারবা না। ওকে, তাহলে এটা দিল আমাদের বেসিক পার্থক্য। এরপরে হচ্ছে এখানে দেখো বিভিন্ন ধরনের প্রেষণা তত্ত্বগুলোর মধ্যে তোমরা মোস্টলি পড়বা হচ্ছে, আমি বলি একটা একটা করে বলি, তোমরা একটু দেখো। মোস্টলি হচ্ছে
আগে এটা পড়ে ফেলবা, মার্শালো তত্ত্ব মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে হার্টজবার্গের তত্ত্ব, হার্টজবার্গের তত্ত্ব এটা মোস্ট ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে অন্যান্য তত্ত্বের মধ্যে কী কী পড়বা দেখো, অন্যান্য তত্ত্বের মধ্যে কিছু আছে ইআরজি তত্ত্ব, একটা আছে ইআরজি তত্ত্ব, এটা একটু ভালো করে পড়বা। তারপরে একটা হচ্ছে এক্স ওয়াই তত্ত্ব, এটা ভালো করে পড়বা। আরেকটা হচ্ছে তোমার জেড তত্ত্ব, এই তিনটা জিনিস একটু ভালো করে পড়বা। তাহলে এই 5টা তত্ত্ব আমি বলতেছি, এইগুলা কয়েকটা একটু ভালো করে পড়বা। ফার্স্ট অফ অল কি মার্শলোর চাহিদা তত্ত্ব, তারপর হচ্ছে হার্টজবার্গ তত্ত্ব, এরপর হচ্ছে ইআরজি তত্ত্ব, এরপরে এক্স ওয়াই তত্ত্ব, এরপর হচ্ছে কি জেড তত্ত্ব। এই 5টা তত্ত্ব একটু ভালো করে পড়ার ট্রাই করবা। আর অন্যগুলোর সাথে যেমন এখানে হচ্ছে যে মার্শলোর যে হচ্ছে আমাদের চাহিদা সোপানটা, যে ফার্স্ট হচ্ছে জৈবিক চাহিদা, তারপর নিরাপত্তা চাহিদা, তারপর সামাজিক, এরপর আত্মতৃপ্তি, তারপর হচ্ছে আত্মপ্রতিষ্ঠা, এটার সাথে বাকিগুলো রিলেট করে পড়ার ট্রাই করবা। যেমন মার্শলোর যে তত্ত্বটা জৈবিক, নিরাপত্তা, সামাজিক, আত্মতৃপ্তি, আত্মপ্রতিষ্ঠা, এগুলোকেই পরবর্তীতে কী করছে হার্টজবার্গ বা 2 ভাগে ভাগ করছে। একটা হচ্ছে কি প্রেষণাদানকারী উপাদান, আর একটা হচ্ছে কি রক্ষণশীল উপাদান। তো রক্ষণশীল উপাদান পেলে আবার কি কর্মী কি সন্তুষ্ট হয় না অসন্তুষ্ট হয়, আবার প্রেষণাদানকারী উপাদান পাইলে কি হয় সন্তুষ্ট হয় নাকি নিরপেক্ষ থাকে, ওই জিনিসগুলো একটু রিলেট করে পড়ার ট্রাই করবা। তারপর আবার ইআরজির সাথে কীভাবে হচ্ছে মার্শলো তত্ত্বটা মিলে, তারপর এক্স ওয়াই কীভাবে, এক্স ওয়াই তত্ত্বের কিন্তু ইতিবাচক নেতিবাচক কীরকম, আবার জেড তত্ত্ব কীরকম, এই জিনিসটা একটু ভালো করে পড়ে নেবা। ওকে, তাহলে প্রেষণার মধ্যে হচ্ছে আমাদের এইটাই, যে 5টা তত্ত্বের কথা বলছি, এই 5টা তত্ত্ব ভালো করে পড়লে ইনশাল্লাহ কমন পাবা। তারপর হচ্ছে অধ্যায় 8, যেটা হচ্ছে মানে একদম সবচেয়ে বড় ধরতে গেলে একটা চ্যাপ্টার, যেটা মানে অনেক বিশাল, যোগাযোগ কাকে বলে। তোমরা এখানে কি কি পড়বা দেখো, আসলে এখানে অনেক বড়, তো আগে হচ্ছে তোমরা যোগাযোগের প্রক্রিয়াটা পড়ে ফেলবা। এখান থেকে কি পড়বা, যোগাযোগ প্রক্রিয়াটা ভালো করে পড়ে ফেলবা। তারপরে এখানে বিভিন্ন রকমের যোগাযোগের কথা আছে, শাব্দিক যোগাযোগ, লিখিত যোগাযোগ, আর তারপর হচ্ছে SMS এর মানে মোবাইল যোগাযোগ, তারপর হচ্ছে ইন্টারনেট যোগাযোগ, বিভিন্ন যোগাযোগের কথা বলছে। প্রত্যেকটা যোগাযোগের সুবিধা এবং অসুবিধা, এই জিনিসগুলো পড়ে ফেলবা। সুবিধা অসুবিধা পড়ে ফেললে তুমি আশা করি প্রশ্ন যেরকমই আসুক তুমি লিখতে পারবা। এখানে মেইন প্রশ্ন আসলে হচ্ছে সুবিধা অসুবিধাই আসে, আর কোনটা কোন ধরনের যোগাযোগ এটা আসলে তুমি দেখলেই পারবা, কোনটা কোন ধরনের যোগাযোগ দেখলেই পারবা। যেমন বলবে হচ্ছে যে টেলিভিশন, তো টেলিভিশন কোন ধরনের যোগাযোগ, এটা আসলে মানে একটু ব্রেন খাটালেই তোমরা পারবা। তো কোন ধরনের যোগাযোগ ওইটা নিয়ে বেশি জানাই। তো মেইনলি হচ্ছে তোমাদের কি সুবিধা অসুবিধাগুলো, যেমন লিখিত যোগাযোগের সুবিধা অসুবিধা, তারপর মৌখিক যোগাযোগের সুবিধা অসুবিধা, তারপরে মনে করো ইন্টারনেটের যোগাযোগের সুবিধা অসুবিধা, এই জিনিসগুলোই হচ্ছে মেইন। ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছে মেইন, এইগুলো একটু ভালো করে পড়ে নিবা। আর ইন্টারনেটের জিনিসগুলো একটু বেশি বেশি পড়বা। ওকে, এরপর হচ্ছে আমাদের 9 নম্বর চ্যাপ্টার। 9 নম্বর চ্যাপ্টার যেটা, তোমরা কি আছো, কমেন্ট করতেছো না? ওকে, এরপরে যেটা আছে তোমাদের 9 নম্বর চ্যাপ্টার। 9 নম্বর এটা হচ্ছে সমন্বয় সাধন। সমন্বয় সাধন থেকে আসলে খুব একটা সিকিউ আসবেও না, আর হচ্ছে আসলেও এত বেশি লেখার দরকারও নেই। এখানে জাস্ট হচ্ছে সমন্বয় সাধন কাকে বলে আর একটু কয়েকটা অনুধাবনমূলক প্রশ্ন করে নেবা, তাহলে আশা করি হয়ে যাবে। ওকে, তাহলে সমন্বয় সাধনটা আমি এখানে কয়েকটা সমন্বয় সাধনের হচ্ছে নীতিমালা আছে, নীতিমালাগুলো একটু কয়েকটা পড়ে নিলেই হয়ে যাবে। ওকে, সমন্বয় সাধন থেকে আমি সাজেস্ট করবো না তোমাদেরকে যে পড়ার জন্য। ওকে, তো এরপর হচ্ছে আমাদের কি নিয়ন্ত্রণের মধ্যে তোমরা পড়বা নিয়ন্ত্রণ কাকে বলে, নিয়ন্ত্রণের পরবর্তী স্টেপ কি, এই টাইপের যে অনুধাবনমূলক প্রশ্ন আছে এগুলো পড়ে ফেলবা। আর নিয়ন্ত্রণের পদক্ষেপগুলা, প্রথমে হচ্ছে তোমরা পড়বা হচ্ছে নিয়ন্ত্রণের পদক্ষেপগুলা, অর্থাৎ প্রথমে হচ্ছে আদর্শ মান ঠিক করতে হয়, তারপর হচ্ছে প্রকৃত মান নির্ণয় করতে হয়, এরপরে আদর্শ মানের সাথে প্রকৃত মানের সাথে তুলনা করতে হয়। তো যদি বিচ্যুতি হয় তখন আবার কি করতে হয়, সংশোধনমূলক ব্যবস্থা নিতে হয়। সংশোধনমূলক ব্যবস্থা নিয়ে আবার নতুন করে কি করতে হয়, পরিকল্পনা করে নতুনটা আবার পুরো স্টেপটা আবার ফলো আপ করতে হয়। আর যদি দেখা যায় যে না কি হয় নাই, বিচ্যুতি হয় নাই, তাহলে ওই যে প্রসেসটা এটাই আবার কি করতে হয়, পুনরাবৃত্তি করতে হয়। ঠিক আছে, তো নিয়ন্ত্রণের পদক্ষেপগুলো একটু তোমরা ভালো করে পড়ে ফেলবা, আর নিয়ন্ত্রণের গুরুত্বটা পড়বা। আর এরপরে হচ্ছে এখানে কৌশল আছে, কৌশলের মধ্যে কয়েকটা কৌশল হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। যেমন হচ্ছে আমি বলি যে ফার্স্ট অফ অল আছে হচ্ছে তোমাদের বাজেটীয় যে কৌশলটা, এটা গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে জ্ঞান চার্ট, এরপর হচ্ছে আরেকটা হচ্ছে পার্ট। ওকে, বাজেটীয়, জ্ঞান চার্ট, আরেকটা হচ্ছে কি পার্ট। এরপরে অভ্যন্তরীণ নিরীক্ষা, ওটা একটু দেখে নেবা। তাহলে এই কয়েকটা কৌশলই হচ্ছে কি বেস্ট। ঠিক আছে, আশা করতেছি তোমাদের এর বাইরে থেকে কোয়েশ্চেন
আসবে না। তো ইনশাল্লাহ হচ্ছে কি এখান থেকেই হচ্ছে কোয়েশ্চেনগুলো আসার সম্ভাবনা অনেক বেশি। ঠিক আছে, তো আমরা আবার একটু যদি একদম প্রথম থেকে আবার কোন কোন চ্যাপ্টার থেকে হচ্ছে তোমরা সিকিউ করবা বা ওইটা যদি একবার আবার বলি, দেখো প্রথমত তোমাদের প্রথম চ্যাপ্টার থেকে যেই টাইপের কোয়েশ্চেন আসবে সেটা হচ্ছে কি একটা ফ্লো দিয়ে দিবে বা বলবে যে কর্মসংস্থানের পরবর্তী স্টেপ কি, যেখানে হচ্ছে খালি ঘর দিয়ে দিবে। তারপরে হচ্ছে তোমাদের মানে অর্থাৎ চক্রটা থেকে কোয়েশ্চেন বেশি হয়। এরপর আসে হচ্ছে স্তর, যেটা কি উচ্চ পর্যায়ের স্তর নাকি এটা কি মধ্য পর্যায়ে নাকি নিম্ন পর্যায়ে, এখান থেকে হচ্ছে সিকিউটা বেশি আসে। ওকে, তারপর সেকেন্ড চ্যাপ্টার থেকে সিকিউ কীরকম আসতে পারে, সেকেন্ড চ্যাপ্টার থেকে আসবে হচ্ছে মানে তোমাকে একটা সিচুয়েশন বলবে, এখানে কোন নীতি প্রযোজ্য হয়েছে বা কোন নীতি লঙ্ঘন করছে, এই টাইপের কোয়েশনটা আসবে। ওকে, থার্ড চ্যাপ্টার থেকে কোনো কোয়েশন আসবে। থার্ড চ্যাপ্টারটা আমি বলবো যে যদি তোমাদের টাইম না থাকে বা হচ্ছে প্রিপারেশন একটু কম নিতে চাচ্ছ, সেক্ষেত্রে থার্ড চ্যাপ্টারটা স্কিপ করবা। ওকে, থার্ড চ্যাপ্টারটা স্কিপ করবা, আর এখান থেকে যদি টু দ্য পয়েন্ট পড়তে চাও তাহলে হচ্ছে প্রকারভেদে পড়ে ফেলবা, পরিকল্পনার প্রকারভেদটা একটু ভালো করে পড়ে ফেলবা। তারপরে অধ্যায় 4 স্কিপ করার সুযোগ নাই, অধ্যায় 4 ভালো করে পড়বা সংগঠন, আর এটা এত আহামরি কঠিনও কিছু না। সংগঠন থেকে পড়বা হচ্ছে কি সরলরৈখিক পদস্থ কার্যভিত্তিক, এই তিনটা একটু ভালো করে, ম্যাট্রিক্স আর কমিটিটা একটু মানে এমনি নর্মালি একটু ভালো করে পড়ে যাবা। ওকে, সিকিউ পড়বা থেকে সরলরৈখিক পদস্থ এবং হচ্ছে কি কার্যভিত্তিক। ওকে, আর হচ্ছে আদর্শ সংগঠনের বৈশিষ্ট্য, এই কয়েকটা জিনিস পড়ে ফেলবা। আর পঞ্চম অধ্যায় থেকে কি পড়বা বলছি, পঞ্চম অধ্যায় থেকে একটু পড়া বেশি, এখানেও একটু চ্যাপ্টারটা একটু ইম্পর্টেন্ট, আর এখান থেকে হচ্ছে মোটামুটি সিকিউ আসে। ওকে, মানে দুইটাও চলে আসতে পারে। একটা হচ্ছে কি কর্মসংস্থান মানে মানব সম্পদের জিনিসটা আগে পড়বা, এরপর হচ্ছে কি কর্মসংস্থান কাকে বলে এটা, আর কর্মসংস্থানের স্টেপসগুলো। ফার্স্টে হচ্ছে কি সংগ্রহ করতে হয়, নির্বাচন, নিয়োগ, প্রশিক্ষণ, এগুলো। তারপরে আরেকটা বলছিলাম কি উৎসটা, কর্মী সংগ্রহের কোন উৎসটা মোস্ট ইম্পর্টেন্ট, যে এটা কি অভ্যন্তরীণ উৎস নাকি বাহ্যিক উৎস, ওইখান থেকে প্রশ্ন আসবে। আরেকটা প্রশ্ন আসবে হচ্ছে তোমাদের কি কর্মী নির্বাচনের পদ্ধতির স্টেপগুলো মুখস্থ করবা। তারপর হচ্ছে কি পদোন্নতির জিনিসটা ভালো করে পড়বা, এটা কি জ্যেষ্ঠতার ভিত্তিতে নাকি যোগ্যতার ভিত্তিতে নাকি জ্যেষ্ঠ এবং যোগ্যতা উভয়, এটা একটু ভালো করে দেখবা। এরপরে হচ্ছে তোমাদের প্রশিক্ষণ কেন গুরুত্বপূর্ণ, এটা একটু দেখবা। তারপর হচ্ছে কি এটা কি কাজের মাধ্যমে প্রশিক্ষণ নাকি কাজের বাইরে প্রশিক্ষণ, ওই জিনিসটা পড়বা। ওকে, তাহলে এটা হচ্ছে তোমাদের ওভারঅল জিনিস। এরপর হচ্ছে কি অধ্যায় 6 নেতৃত্ব। তো নেতৃত্বের মধ্যে কোনটা পড়বা বলছিলাম, নেতৃত্বের মধ্যে হচ্ছে নেতৃত্বের গুরুত্বটা পড়বা, তারপর হচ্ছে নেতৃত্বের প্রকারভেদটা, এটা কি স্বৈরতান্ত্রিক নাকি গণতান্ত্রিক নাকি মুক্ত না লাগামহীন, তারপর এটা কি ইতিবাচক নেতৃত্ব না নেতিবাচক নেতৃত্ব, এটা কি আনুষ্ঠানিক নেতৃত্ব নাকি অনানুষ্ঠানিক নেতৃত্ব, তারপরে এই জিনিসগুলো একটু ভালো করে পড়বা। তারপরে আরেকটা হচ্ছে কি নেতৃত্ব বিকাশের সমস্যাটা একটু ভালো করে পড়বা। এরপর নির্দেশনার মধ্যে কি পড়বা, নির্দেশনার গুরুত্ব, তারপর হচ্ছে পরামর্শমূলক নির্দেশনার গুরুত্বটা। তারপর অধ্যায় 7 কি বলছি, অধ্যায় 7 হচ্ছে প্রেষণা কাকে বলে, প্রেষণা চক্রটা পড়বা। তারপর হচ্ছে এই যে 5টা প্রেষণার তত্ত্বের কথা বললাম, মাসলো, হার্জবার্গ, ইয়ার্জি, তারপর হচ্ছে কি XY এবং Z, এই 5টা একটু ভালো করে পড়বা। আর অধ্যায় 8 হচ্ছে প্রত্যেক যোগাযোগের মাধ্যমে সুবিধা এবং অসুবিধাগুলো পড়ে নিবা। ওকে, তাহলে ওইখান থেকে হচ্ছে অবশ্যই প্রশ্ন আসবে। অধ্যায় 6 থেকে অবশ্যই প্রশ্ন আসবে কোনটা, কোন প্রকার মানে এটা কোন ধরনের প্রকারভেদের মধ্যে পড়ছে, ওইটা আসবে। আর অধ্যায় 7 মধ্যে আসবে হচ্ছে কোনটা, এটা কোন ধরনের তত্ত্ব, এটা কোন তত্ত্ব বা এটা এই তত্ত্ব অনুযায়ী এটা কি কোন ধরনের উপাদান, এটা কি আর্থিক উপাদান না অনার্থিক উপাদান, এটা কি রক্ষণশীল উপাদান নাকি এটা প্রেষণাদানকারী উপাদান, ওই টাইপের প্রশ্নটা বেশি আসে। আর লিখিত যোগাযোগের মধ্যে বলবে যে এটা কি শাব্দিক যোগাযোগ নাকি লিখিত যোগাযোগ, তারপরে বলবে যে এটা কি ইলেকট্রিক যোগাযোগ নাকি এটা ওই যোগাযোগ। তো যেই যোগাযোগে বলো প্রত্যেক যোগাযোগের সুবিধা এবং অসুবিধাটা ভালো করে পড়বা। তারপর সমন্বয় সাধনটা স্কিপ করতে পারো। তারপর হচ্ছে কি অধ্যায় 10 মধ্যে নিয়ন্ত্রণের পদক্ষেপগুলো, এগুলো একটু ভালো করে পড়ে নেবা। ওকে, তো এইটাই হলো তোমাদের ওভারঅল সাজেশন, যেখানে হচ্ছে তোমরা যদি এই অনুযায়ী যদি সবগুলো চ্যাপ্টারের আমি যে টপিকগুলো ধরে দিচ্ছি এই অনুযায়ী পড়ো, আশা করি তোমাদের পড়তেও টাইম কম লাগবে এবং হচ্ছে ওইখান থেকেই হচ্ছে বেস্টটা পাবা। ওকে, মানে মোস্ট কমন ওইখান থেকেই পাবা। ওকে, তাহলে আশা করি তোমরা ভালো করে প্রস্তুতি নিবা, আর তোমাদের প্রস্তুতিটা ভালো হোক এই কামনায় থাকবো। তো ইনশাল্লাহ অন্য কোনোভাবে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।